মাত্রই হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টটা দেখলাম। তো হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস এখন পর্যন্ত কে কে পড়ছেন? আমার মনে হয় আপনাদের মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে। হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের এমপি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের ধারণা ছিল যে এইসব ব্যাপারগুলোতে তো সিন্ডিকেট ছাড়া এইসব ব্যাপারগুলো করা যায় না। আসলে আপনি ভিসার যে ব্যাপারগুলো, এগুলো সিন্ডিকেট হয়েই থাকে যে কোনো না কোনোভাবে। যদিও মালয়েশিয়ান গভর্নমেন্টে বা প্রাণপণে চেষ্টা করছিল যে সিন্ডিকেটবিহীন একটা মানে কলিং দেওয়ার জন্য, যেহেতু সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ থাকে আমাদের দেশে এগুলাই। তো মালয়েশিয়ান সরকার খুব প্রাণপণে চেষ্টা করছিল, বাট সামহাও হয় নাই এটা। আর সিন্ডিকেট ছাড়া হবেও না। তবে সিন্ডিকেট হোক বা যাই হোক, আমাদের একটা ইয়ে ছিল যে মানুষগুলো একটা রিজনেবল প্রাইসে আসবে। ঠিক আছে, মোটামুটি একটা রিজনেবল টাকার মধ্যে ওরা মালয়েশিয়াতে আসবে, যেহেতু শ্রমবাজার খুলছে। তো এখন আমরা জানি না এটা কার গাফিলতি। বিএনপি সরকারের প্রতি মানুষের অনেক আশা বা অনেক ভরসা ছিল, ভরসার জায়গায় ছিল। একটা বড় একটা সিম্পিতি জায়গা থেকে তারা ক্ষমতায় আসছে। তো যাই হোক, এখন হাসনাত আবদুল্লাহ পোস্টে বোঝা গেল যে এই কলিংয়ের খরচ হইতে পারে 8 থেকে 10 লাখ। হাসনাত আবদুল্লাহ এটাও উল্লেখ করছে যে তারেক রহমান যখন মালয়েশিয়া সফরে আসছিল, তখন একটা মানে ওনার যে সরকারি যে সফর, তাদের ওই যে ইয়াগুলা থাকে, স্কেজিউলটা থাকে, ওই স্কেজিউলের বাইরে গিয়েও উনি মালয়েশিয়ার যেই সবচেয়ে বড় যেই মানে সিন্ডিকেট, ওনাকে এক নামে চিনে মালয়েশিয়ার, মনে হয় বাংলাদেশি, যে ধাতু আমিন, ওনার সাথে দেখা করছেন গোপনে। সো এটা ছিল গোপন বৈঠক। সো সো এটা নিউজ মিডিয়ায় ওইভাবে না আসলেও ব্লুমবার্গ কিন্তু ওই নিউজ প্রকাশ করে দিছে কিছুদিন পরে হইলেও। তো যাই হোক, হাসান আবদুল্লাহ এই লিঙ্কটাও তার পোস্টে দিয়ে দিছে। তো এখন কথা হয়েছে, ভাই এগুলা সিন্ডিকেট তো এগুলো থাকবে, সিন্ডিকেট ছাড়া তো আসলে এগুলো হয় না। যেমন আগে 100টা এজেন্সি ছিল, লিস্টেড এজেন্সি, আর এখন হচ্ছে 25টা। কিন্তু বাংলাদেশে তো এজেন্সির অভাব নেই, 21টা, প্রায় 2100 বা 2200 মতো লাইসেন্সদারি এজেন্সি আছে বাংলাদেশে। তো তাদের মধ্যে মিনিমাম 100-150 তো খুবই রিনাউন এজেন্সি, ওদের সুপরিচিত অনেক বেশি, এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু অনেক বেশি। কিন্তু সেগুলো কাটসাট করে জাস্ট 25টা ঢুকানো হয়েছে। এখন এই 25টার মধ্যেও দেখা গেছে যে কয়েকটা আছে যেগুলোর নামগন্ধ মানুষ জানে না। তো যাই হোক, এগুলো নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন। তো আমার কথা হচ্ছে, সিন্ডিকেট থাকুক, সিন্ডিকেট তো প্রবলেম না। সিন্ডিকেট থাইকাও যদি একটা রিজনেবল প্রাইসে মানুষগুলা ঢুকতে পারে, সেটা হচ্ছে বড় কথা। এখন সিন্ডিকেট মানে যদি এই দাঁড়ায় যে প্রাইস গিয়ে দাঁড়াবে 7 লাখ, 8 লাখ, 10 লাখ, তাইলে মানুষগুলা যাবে কই? একটা বড় অংশের মানুষ তো এখানে ওয়েট করতেছে এখানে ঢোকার জন্য। তো মানে এগুলা জাস্ট অপ্রত্যাশিত ব্যাপার। যদি এরকমই হয়, যদি এরকমই অবস্থা হয়ে দাঁড়ায়, তাহলে জানি না এটা পরিণতি আসলে কি হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আসলে সিন্ডিকেট কি বলবো আসলে, মানে সব সমস্যা শুধু আমাদের দেশ নিয়ে। মানে আমরা কোনো কিছুতে একটা যাবো আর এখানে ঝামেলা হবে না, ওইরকম কোনো দিন হইতেই পারে না। নেপালের মানুষ আসতেছে, তারাও সিন্ডিকেট হয়েই এখন আসতেছে, কিন্তু তাদের খরচ এর ধরেন অর্ধেকও না। আপনি মিয়ানমার আসতেছে, আপনি ইন্দোনেশিয়া আসতেছে, তাদের কোনো সমস্যা হয় না ভাই। দুনিয়ার সকল সমস্যা নিয়ে বসে আছি শুধু আমরা।